আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা, তারেক রহমানের দলীয় ঐক্য ধরে রাখার নির্দেশ, চিন্তায় বৃহত্তর জোট গঠন। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই হত্যার রায় দেখতে চায় জনগণ। নিউ ইয়র্কের জামায়াত আমির, ক্ষমতায় গেলে মাতৃকালীন কর্মঘণ্টা কমানোর ঘোষণা। জোট শরিকদের নিজ প্রতীকে নির্বাচন করা নিয়ে পক্ষে বিপক্ষে মত, বিশেষজ্ঞদের ভোটার সচেতনতা বাড়ানোর পরামর্শ। যে যে দল অংশগ্রহণ করবে অ্যালায়েন্স হওয়ার পরেও সে তাকে ওই প্রতীকেই তাকে ইলেকশন এটাতে স্টিক করে থাকবে। নির্বাচন কোনো রকমে করে আমি সংসদে গেলাম, সেটা না হয়ে আমার দলকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তারাও চাইবে না যে আমি অন্যের ইয়ে নিয়ে ইউজ করে আমি ইলেকশনে যাব। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ, ভাঙচুর, বাসে আগুন, দেখা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। শরীয়তপুরে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত হতভাগ্য কালাম। প্রায় 23 ঘন্টা পর পূর্ণ রুটে চলছে মেট্রো। টানা পঞ্চম টি-20 সিরিজ জয়ের মিশনে আজ উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রস্তুতি নিশ্চিতে ইনিংস রোটেশনে উন্নতি চান লিটন দাস। আমাদের বোলার আছে, তাদেরও বোলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেস রেট বেশি থাকবে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। দর্শক, নির্বাচন কমিশনে ব্রিফ করছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কিছু কিছু প্রস্তাবনা আছে যেটা ভাষাগত বা সংখ্যাগত বা অবস্থানগত শব্দবিন্যাস সংযোজন বিয়োজন করে গ্রহণযোগ্য। কিছু কিছু প্রস্তাব ছিল যেটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। কিছু কিছু প্রস্তাব ছিল কমিশন মনে করেছেন যে এটা নিয়ে আলোচনা আমাদের করার দরকার নেই, বিদ্যমান আইনেই যথেষ্ট। আর পঞ্চমত এটা হচ্ছে যে কমিশন নিজস্ব বিবেচনায় মনে করেছে এটা এইভাবে সংশোধিত হওয়া উচিত। এই 5টা প্রেক্ষাপট রেখে তার মধ্যে 3টাকে যেটা প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা নির্দ্বিধায় গ্রহণযোগ্য, সামান্য সংযোজন বিয়োজন করে গ্রহণযোগ্য, আর কমিশন স্বীয় বিবেচনায় যেটা মনে করেছে যে এটা হওয়া উচিত। এই 3টা মিলিত আলোচনা করে নিয়েই কমিশন প্রস্তাবনাটা তৈরি করেছে এবং সেটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে উপদেষ্টা পরিষদে উপস্থাপিত হলে মাননীয় উপদেষ্টা পরিষদ সেটা সম্মত হয়েছেন বা ভেটিং করে সম্মতি দিয়েছেন। এইটাই হচ্ছে প্রেক্ষাপট। এখন আপনি যদি স্পেসিফিক করে জিজ্ঞেস করেন কোনটাতে কতটুকু, আমি দ্যাট উইল ট্যাক্স মাই মেমরি। ওকে, নির্বাচনের মাত্র 4 মাস বাকি আছে। এই পরিস্থিতি দর্শক, আমরা ইসির সিনিয়র সচিবের বক্তব্য শুনছিলাম সরাসরি। দফায় দফায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছে বিএনপি। ঢাকায় ডেকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একাধিক মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বঞ্চিতদের নানাভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে এই সাক্ষাৎকার থেকে কোনো প্রার্থীকেই সবুজ সংকেত দেওয়া হয়নি। শীর্ষ নেতারা জানান, বিশৃঙ্খলা এড়াতেই এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তারা। আরেফিন শাকিলের প্রতিবেদন। তফসিলের আগেই নির্বাচনী আবহে জমজমাট বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। মনোনয়ন প্রত্যাশীরা যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ভার্চুয়ালি সাক্ষাতে, বাহিরে তখন উৎকণ্ঠিত সমর্থকদের অপেক্ষা।
রোববার চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের 114টি সংসদীয় আসনের অন্তত 3.5 শতাধিক মনোনয়ন প্রত্যাশীর সাথে 2 ধাপে ভার্চুয়ালি বৈঠক করেন তারেক রহমান। সোমবারের বৈঠক রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে। শুরুতে স্থায়ী কমিটির সদস্যরা কড়া ভাষায় দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। তবে তারেক রহমান ছিলেন অনেকটাই অভিভাবক সুলভ ভূমিকায়, তুলে ধরেন দেশ ও দলের বাস্তবতা। নির্দেশনা দিয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য, আমরা যেন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, আগামী দিনে যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করতে পারবো। ঐক্যটাকে সবচেয়ে উনি গুরুত্ব দিয়েছেন। আমরা যারা প্রার্থী আছি সবাইকে বলেছেন যে আমরা একজনকে দিব, যে যাকে দেওয়া হয় তাকে যেন সবাই মেনে নিয়ে তার পক্ষে কাজ করেন। সবাই মিলে একসাথে নির্বাচনটা করবে, এটাই আলোচনা না, মূল সারমর্ম। দলের নীতি নির্ধারকদের বক্তব্য শোনেন মনোনয়ন প্রত্যাশীরা, তবে তাদের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ আর মিত্রদের জন্য আসন সমঝোতা হলে তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তারা। মিত্রদেরকে ছাড়বে কিনা সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেবেন এবং উনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতবো, তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে মনোনয়ন প্রদান করে তাকেও ইনশাল্লাহ বিজয়ী করার চেষ্টা করব। কিন্তু তফসিলের আগেই কেন এবার মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই সাক্ষাৎ? 18 পর থেকে অনেক এত বছর নির্বাচনে বাইরে ছিলাম, একের পর এক প্রশাসনের নির্বাচন হয়েছে, জনগণের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি রয়েছে। সেই জন্যই আমরা একটু আগে থেকেই নামতে চাই, যাতে তারা অলরেডি প্রচারণা শুরু করতে পারে। জামাতে ইসলামী তো 6 মাস আগে থেকেই প্রচারণা শুরু করেছে। এবার একজন প্রার্থী দেওয়া হবে, আগের মতো 2-3 জন দিয়ে কনফিউশন সৃষ্টি করা হয়েছে, ওইটা আমাদের জন্য ফলদায়ক হয়নি। তবে শেষ পর্যন্ত বিএনপিতে বিদ্রোহী প্রার্থী ঠেকানোর কাজ কতটা সফল হবে তা নিয়ে উৎকণ্ঠিত নেতাকর্মীরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি বৃহৎ রাজনৈতিক জোটের চিন্তা করছে, তাই দলীয় ঐক্য বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, জাতীয় ঐক্য বজায় রাখাই বিএনপির মূল লক্ষ্য। সংসদীয় আসন ভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথেও মতবিনিময় করা হচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। আরও জানান, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপি নেতা বলেন, তরুণ ও যুবকদের রাজনৈতিক ভাবনা নিয়ে এগিয়ে যাবে বিএনপি। রাজনৈতিক ভাবনা এবং তারুণ্যের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ করে আত্মস্থ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কিভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। আর এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নিউ ইয়র্কের এক সভায় দেয়া ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশের বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াতের আমির। প্রতিনিধি আজিম উদ্দিন অভির পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত। যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয় নিউ ইয়র্কে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানের উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় জামায়াতের আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদকালে জুলাই গণহত্যার সব মামলার বিচার হওয়া সম্ভব নয়। সরকারের বিদায়ের আগেই দৃশ্যমান কিছু রায় হওয়া উচিত। এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যার বিচার করা সম্ভব নয়, তবে তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতীয় অপেক্ষা। তাহলে আস্থা ফিরে আসবে। এ সময় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, যাদের কাছে জাতির আমানত নিরাপদ থাকবে তাদেরকেই ভোট দেবে জনগণ। এরকম যারা অতীতের রেকর্ড খারাপ, বর্তমানেও আমারও যদি খারাপ হয়, আমরা অনুরোধ করবো এই পবিত্র আমানত আমাদেরকে দেবেন না। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে বাস বিচার করে জাতির আমানত যার কাছে রাখলে
এটার হেফাজত হবে আপনার আস্থা এবং বিশ্বাস জন্মাবে। আমাদের অনুরোধ এই আমানতটা আগামীতে তাদের হাতে তুলে দেবেন। ক্ষমতায় গেলে মাতৃত্বকালীন কর্মঘণ্টা কমিয়ে আনার ঘোষণা দেন ডাক্তার শফিক। আমরা গেলে ইনশাআল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব। তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য, এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাআল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেয়। বিভিন্ন অনিয়মের কারণে প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে ভয় পান বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। অনেকেই এই জুলুমের বাংলাদেশে গত 15.5 বছর যাওয়ার কোন ইচ্ছা, আগ্রহ, রুচিবোধ ছিল। পাড়া দেওয়ার সাথে সাথে মনে হতো আমি কোথায় আসলাম, এত জ্বলন্ত অগ্নিকুণ্ডে পড়ে গেছি। বিভিন্ন দিক থেকে চাঁদাবাজ, লুটেরা, সন্ত্রাসী, গায়ে ইউনিফর্ম নেওয়া এবং ইউনিফর্ম ছাড়া সবগুলো এসে হাজির হয়ে যেত, যার কারণে অনেকে প্রিয় দেশটিতে যাননি। জামায়াতের উদ্যোগে জুলাই আন্দোলনের শহীদের 12 খণ্ডের তালিকা তৈরি করা হয়েছে বলেও জানান দলটির প্রধান। আমরা দেশকে কিছু দেব, দেশে গিয়ে আমরা দেশের রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। জোট করলেও দলের নিজ নিজ প্রতীক ব্যবহারের রীতির পক্ষে বিপক্ষে মত বিশ্লেষকদের। কেউ কেউ বলছেন প্রত্যেক দলের আলাদা আদর্শ ও প্রতিশ্রুতি থাকে, সবাই এক প্রতীক ব্যবহার করা ভোটারদের সাথে প্রতারণা। কারো কারো মতে এটি দলের পছন্দের বিষয়। জোটের প্রতীক নির্ধারণ ক্ষমতা রাজনৈতিক দলের থাকা উচিত, তবে এর পেছনে থাকে শরিক এমপিদের ওপর বড় দলের নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল এখন অর্ধশত। রাজপথে প্রত্যেকের আলাদা আলাদা মঞ্চ থাকলেও ভোটের মাঠে তাদের বিভক্তি কমে যায়। 2 থেকে 3টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন বেশিরভাগ দল। এবারও সেই সম্ভাবনা প্রবল। নির্বাচন কমিশন বলছে জোটের স্বাধীনতা সবার, কিন্তু ভোটারদের কাছে প্রার্থীর পরিচয় হতে হবে নিজ দলের প্রতীকে। সে লক্ষ্যে আরপিও সংশোধন প্রস্তাব করলে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ফলে এখন থেকে যে জোট থেকেই প্রার্থী ভোটে লড়েন, মার্কা হতে হবে নিজ দলের। আমি ভোটার, আমি কি জানি যে তার ম্যানিফেস্টো আর যে সিম্বলটা সে ইউজ করছে সেই সিম্বল এক। তারা যখন সংসদে যাবে, সেখানে যদি তারা যে সিম্বল নিয়েছে তাদের সঙ্গে যদি তাদের ক্ল্যাশ হয়, তখন তারা কি করবে? সেই ট্রান্সপারেন্সিটা কোথায়? এর আগে জোটের প্রার্থীরা একে অন্যের প্রতীক ব্যবহার করতে পারতেন। 2008 সালে নৌকা প্রতীকে ভোট করেছেন রাশেদ খান মেনন। 2018 সালে ধানের প্রতীকে মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে প্রার্থীর এই স্বাধীনতা থাকা উচিত। এই জায়গায় আমার মনে হয় হাত না দেওয়াটাই উত্তম ছিল আর কি। কারণ দলগুলোর সাংগঠনিক যে শক্তি সব দলের একরকম না। যে যে দল অংশগ্রহণ করবে অ্যালায়েন্স হওয়ার পরেও সে তাকে ওই প্রতীকেই তাকে ইলেকশন করতে হবে। এটাতে স্টিক করে থাকবে কেন আর কি। তাদের মতে ভোটাররা এখনো প্রার্থীর চেয়ে প্রতীকে নির্ভর, তাই জয়ের সম্ভাবনা বাড়াতে বড় দলের প্রতীকে ভর করতে চান প্রার্থীরা। এক্ষেত্রে ভোটার সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কেবল মার্কা নয়, প্রার্থীর যোগ্যতা, সক্ষমতা বিবেচনা করার পরামর্শ তাদের। বটগাছের নিচে ছোট গাছ যেমন কোনোদিন আর বড় হতে পারে না, আমি মনে করি সেটা সেরকমই হয়। নির্বাচন কোনো রকমে করে আমি সংসদে গেলাম, সেটা না হয়ে আমার দলকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তারাও চাইবে না যে আমি অন্যের নিয়ে ইউজ করে আমি ইলেকশনে যাব। তৃণমূলের সব ভোটাররা যে তার কথা শুনবে এমন তো না। স্থানীয় তৃণমূল ভোটাররা তারা যদি মনে করে যে না আমরা দিব না, তাই না, এবং সেখানে যদি কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যায়, তখন তো সেটা আরও সম্ভব হয়ে যাবে। জোট শরিকদের ভিন্ন ভিন্ন প্রতীকের সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে 2 শতাধিক শিক্ষার্থী। এই ঘটনায় অবশ্য ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। আহতদের চিকিৎসা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতেও সকাল থেকে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকেই দেখা যায়নি।
দুদল গ্রামবাসী নয়, দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংঘর্ষে এমন রণক্ষেত্র সাভারের বিরুলিয়া। অথচ প্রত্যক্ষদর্শীরা বলছেন একদমই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির হাজারো শিক্ষার্থী। স্থানীয় বাজারে কয়েক শিক্ষার্থীর সংঘাতকে কেন্দ্র করে রাতভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি। ঘটনাটা আসলে একদম একটা ছোটখাটো বিষয় থেকে শুরু হয়েছিল যে কি তারা মানে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের শিক্ষার্থীর গায়ে থুতু মেরেছিল। পরে তারা আবার বলল যে কি মানে থুতু মানে হ্যাডম দেখাতে এরকম একটা কথা বল। সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে দুটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুরের শিকার হয় প্রতিষ্ঠানটির বাইক, মাইক্রো, প্রাইভেট কার সহ ভবনের দরজা, জানালা, আসবাবপত্র। এইভাবে ভাঙচুর প্লাস লুত্তরাজ, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু নাই। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিতে। ওরা যতবারই আক্রমণ করছে প্রত্যেকবার আমাদের ভিতরে ঢুকছে। তর্কিতভাবে হামলা করলো আমাদের নারী শিক্ষার্থীদের যে হল আছে, ওরা প্রথমে মূল ফটকের দিকে যায়, তারপরে আবার আমাদের নারী শিক্ষার্থীদের যে গেটটা আছে ওরা ওখানে হামলা করে। এ ঘটনায় আহত হয় 2 শতাধিক শিক্ষার্থী। ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে সকালে সড়ক অবরোধ করে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে সমস্যায় পড়েন গার্মেন্টস কর্মী সহ ওই পথে চলাচলকারীরা। আমাদের প্রায় 200 প্লাস ভাইরা আহত হয়েছে প্রচুর পরিমাণে। এদিকে সংঘর্ষের 10 ঘন্টারও বেশি সময় ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে ঘটনাস্থলে দেখা যায়নি। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রাও। বিবাদের সমাধানে 2 বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই আলোচনা করছেন। এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ হয়েছে দেখে আমি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি। এর সাথে যদি আমাদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বাইরে যদি কেউ জড়িত থাকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতদের চিকিৎসা ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, প্রতিবেদনটি দেখছিলাম। আমরা একটু বর্তমান অবস্থা জানবো। আমার সহকর্মী আলামিন হক অহন আমার সঙ্গে যোগ দেবেন সাভার থেকে। অহন, সিটি বিশ্ববিদ্যালয় ভিসি তো ব্রিফ করেছেন, সেখানে তিনি কি বললেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে কি দেখতে পেয়েছেন এখনো? না, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আসেনি। বিশ্ববিদ্যালয়ের ভিসি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন, সাংবাদিকদের তিনি জানিয়েছেন এখনো শঙ্কিত তারা, যে কোনো মুহূর্তে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও হামলা করতে পারে, এমনটি তিনি জানিয়েছেন। বিশেষ করে আপনি জেনে থাকবেন এই যে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি আছে সেটিতে একেবারে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে আমরা দেখছি। এবং এখানে গতকাল যখন ভাঙচুরের ঘটনা ঘটানো হয় সেই মুহূর্তে 16 থেকে 17 জন যারা এই ভাঙচুরের ঘটনার সাথে জড়িত তাদেরকে এখানকার শিক্ষার্থীরা ধরে ফেলেন এবং তারা বলছেন সেই সব সন্ত্রাসীদেরকে ধরে রাখেন এবং তার মধ্যে অন্তত 6 থেকে 7 জন ব্যাপক অসুস্থ হয়ে যায়, যে কারণে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদেরকে আসলে হাতে নাতে ধরা হয়েছে সন্ত্রাসী কার্যক্রম করার সময়, বলছিলেন ভিসি তাদেরকে এখনো আটকে রাখা হয়েছে। তিনি বলছিলেন যে শিক্ষার্থীরা তাদেরকে এখনই ছাড়বে না, সহসায় ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসি এই বিষয়ে এসে ক্ষমা প্রার্থনা না করেন। এবং আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরাও কিন্তু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনেক গণমাধ্যম কর্মী প্রবেশের চেষ্টা করছিলেন, তাদেরকেও আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এবং সকালেও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফোনে কথা হয়েছে এই বিশ্ববিদ্যালয়, অর্থাৎ 2 বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে কথাবার্তা হয়েছে তাতে তারা এটি যে কোনোভাবেই সুরাহা করতে চান। তবে আপনি জেনে থাকবেন এই বিশ্ববিদ্যালয়ের অন্তত পরিমাণ কাগজপত্র নষ্ট করা হয়েছে সেই বিষয়ে ভিসি বলছিলেন যে সেইটি অর্থের মানদণ্ডে সেটি নিরূপণ করা সম্ভব নয়, যে কারণেই ক্ষতি কতটা দিন শেষে হলো সেটি এখনই বলা যাচ্ছে না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যেহেতু এখন পর্যন্ত এলেন না, আসছেন না, সেক্ষেত্রে এই যে এখানে 11 জন আটকে আছেন এবং সেক্ষেত্রে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার যদি সংঘবদ্ধ হয়ে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আবারও যে একটি রণক্ষেত্র হবে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। যে কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তারা কয়েক দফায় কথা বলার চেষ্টা
করেছেন। তারা বলেছেন যে এটি বিশ্ববিদ্যালয়ের বিষয়, শিক্ষার্থীরা নিজেরাই যেন এটির সমাধান করে নেয়। যে কারণেই শঙ্কা যেমন রয়েছে শিক্ষার্থীদের আরেকটি সংঘর্ষ হয় কিনা, একই সঙ্গে শঙ্কা রয়েছে যারা স্থানীয় আছেন তারাও বলছিলেন যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, যতক্ষণ না পর্যন্ত বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের যে তাণ্ডব চালানো হয়েছে সেটির ক্ষতিপূরণ না যতক্ষণ পাবে ততক্ষণ তো এই 11 জন শিক্ষার্থীকে তারা ছাড়বেন না। এবং বলছেন এই 11 জন শিক্ষার্থী নয়, বরং তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন এখানে, যে কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কোন দিকে এগোয়। তার মানে শঙ্কা এখনো কাটছে না এবং আপনি বারবার আপডেট জানাচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে, সেজন্য ধন্যবাদ। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। সকালে নিজ জেলা শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এলাকা জুড়ে শোকের ছায়া। এর আগে নিজ গ্রামের বাড়ি ঈশ্বরকাঠিতে পড়ানো হয় দ্বিতীয় জানাজা। নিহত কালাম স্ত্রী ও 2 সন্তান সহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত চান নিহতের স্বজনরা। নিশ্চুপ এ চাহনিতে এখন একটাই প্রশ্ন, বাবা কই? বাড়ি ফেরার কথা ছিল একরাশ আনন্দ আর ট্রাভেল এজেন্সি ব্যবসার সফলতার গল্প নিয়ে। আবুল কালাম ফিরেছেন ঠিকই, কিন্তু কফিন বন্দী হয়ে। শরীয়তপুরের ঈশ্বরকাঠিতে শোকের ছায়া। জীবন সঙ্গীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কালামের স্ত্রী। রাজধানীতে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত কালামকে শেষ বিদায় জানাতে সকাল থেকে বাড়িতে স্বজন প্রতিবেশীদের ভিড়। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। যখন ওদের বসে উঠবো তখন তো বলবো, বাবা কোথায়, ডেডি কোথায়, আসে না কেন? বাবা কোথায়, তুমি আসো না কেন? এখনো তো ওদের ওই বুঝ হয় নাই যে বাবা গেছে কোথায়, বাবা যান নাই। ও তো আমার ছোট ভাই না, ও আমার সন্তানের মতো ছিল। তোর বাবা সন্তানের পক্ষে কি বলতে পারে, বলেন কি কমন হয়ে গেছে। দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজা হয়। এইভাবে যাকে বিদায় দিব, এইভাবে যে আসবে এটা তো ভাবতে পারি নাই, আর বলাও ছিল না। তো এই যাত্রাটা খুব বেদনাদায়ক। যারা এটার দায়িত্বে আছেন তারা যদি এটা সবসময় তদারকি করতেন, দেখভাল করতেন, এই ধরনের পাতেন। রোববার দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাত ধরে হাঁটছিলেন ব্যবসায়ী কালাম। হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। ঘটনাস্থলেই মারা যান তিনি। আবুল কালাম তার স্ত্রী ও 2 সন্তান সহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন। জারিন অর্নি, যমুনা নিউজ। প্রায় 23 ঘন্টা পর পুরোপুরি স্বাভাবিক হলো মেট্রো রেল চলাচল। সকাল 11টায় চালু হয় উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল। এর আগে আগারগাঁও থেকে শাহবাগ অংশে 2 দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। এতে কোনো সমস্যা ধরা না পড়ায় 11টার দিকে পুরো দমে মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নেয় ডিএমটিসিএল। চালুর কয়েক মিনিট আগে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয় 11টায় নিরবিচ্ছিন্নভাবে চালু হবে মেট্রো রেল। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ। রোববার দুপুর 12টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের 433 নম্বর পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হন। এরপর থেকে মেট্রো চলাচল বন্ধ ছিল। তবে বেলা 3টার পর থেকে চালু ছিল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল। আমরা কেবল মেট্রোর শুরুর পর্যায়ে আসি। এই পর্যায়ে যদি আমাদের এই দুঃখজনক ঘটনার শিকার হতে হয় তাহলে আমরা আতঙ্কিত যে আসলে ভবিষ্যতে আরো কত কিছু আছে। অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ফার্মগেট থেকে রিক্সা নিয়ে আজকে এসেছি, আবু হেঁটে এসেছি। এখন আর কি দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য যে যাওয়া যায় কিনা। সরকারের উচিত এটা প্রতি মাসে বা সপ্তাহে হলেও একটু চেক করা জিনিসগুলো, ওগুলো কি পজিশনে আছে, কারণ এরকম ঘটনা আগেও একটা ঘটছিল। এগুলো থেকে আসলে আমাদের নিরাপত্তাটা একটু দেখা উচিত।
দর্শক, নতুন যে খবর, মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটের শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সোমবার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রিটের শুনানি হবে। রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম যথাযথভাবে তদারকির জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব ফ্লাইওভারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দিক নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটকারী আইনজীবী জানান, বিগত সময়ে মেট্রো রেল ও ফ্লাইওভারে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার চিত্র আদালতে উপস্থাপন করা হবে। এর আগে রোববার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন, আহত হন আরও 2 জন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রিটটি দায়ের করা হয়। এখানে রিট পিটিশনটার পারমিশন চেয়েছি, কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে। আগামীকালকে শুনানির জন্য তারিখ নির্ধারণের জন্য আমাদেরকে বলেছে মেনশন স্লিপ জমা দেওয়ার। রুলের 3টা বিষয় আমরা চেয়েছি। একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল, এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিতকরণ হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে, এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কিনা এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা, এই ট্র্যাজেডি হয়েছে কিনা সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি। জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা মামলায় প্রমাণ না মেলায় 372 জনকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আপিল বিভাগে এমন প্রতিবেদন দিয়েছে রাষ্ট্রপক্ষ। এদের মধ্যে হবিগঞ্জ, জয়পুরহাট, মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় 1 জন করে, খুলনায় 2 জন, সিলেটে 39 জন, ঢাকা মহানগরে 12 জন, ঢাকা জেলায় 25 জন এবং কুড়িগ্রামে 18 জন রয়েছেন। এছাড়া অব্যাহতি প্রক্রিয়া রয়েছে আরও 251 জন। তাদের মধ্যে ঢাকা জেলায় 87 জন, ঢাকা মহানগরে 118 জন, কুষ্টিয়ায় 24 জন, চাঁপাইনবাবগঞ্জে 8 জন, চট্টগ্রাম ও মানিকগঞ্জে 2 জন করে, কক্সবাজারে 5 জন, ঠাকুরগাঁওয়ে 3 জন এবং কিশোরগঞ্জে 1 জনের অব্যাহতি প্রক্রিয়া চলমান রয়েছে। সোমবার এই সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন আপিল বিভাগে দাখিল করে রাষ্ট্রপক্ষ। গণভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকালেই এই মামলার সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের পাশাপাশি প্রথম সাক্ষীর সাক্ষ্য ও জেরা সমাপ্ত হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ সেই আমির হোসেন। পরে তাকে জেরা করেন আইনজীবীরা। এদিকে জুলাই আগস্টে গণভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। ট্রাইব্যুনাল 2-এ এই শুনানি হবে। চট্টগ্রামে হঠাৎ করে বেড়েছে নিউমোনিয়া রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারি বেসরকারি সব হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। আশপাশের জেলা উপজেলা থেকেও আসছেন অনেকে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি। চিকিৎসকের অপেক্ষায় থাকা বেশিরভাগ শিশুর বুকে জমেছে কফ, সাথে প্রচণ্ড কাশি আর শ্বাসকষ্ট। এর আজকে 5 দিন ধরে জ্বর। কারণ আমার বাচ্চার একটা সমস্যা হচ্ছে, ওকে ওষুধ খাওয়াইতে পারে না, ওষুধ খাওয়াইতে পারে না, টোটালি কিছু খাচ্ছে না। ঠান্ডা লাগছে, জ্বর, আর রাতে হলে ওর কান্না বাইরে জায়গা, পুরো গা হাত ব্যথা, ও সহ্য করতে পারে না। পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়েছে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া। শীত আসার আগেই বেড়েছে এ রোগের প্রকোপ। অনেককে নেবুলাইজার দিচ্ছেন চিকিৎসকরা। ভিতরে কফ জমে গেছে, পরে জ্বর আসছে, জ্বর থেকে এখন ডাক্তার বলছে নিউমোনিয়া হয়েছে। বলতেছে যে নিউমোনিয়া, তো ওটার চিকিৎসা চলছে। 6 দিন ধরে এখানে আছে। একটু কাশি থেকে ধরা পড়ছে নিউমোনিয়া, এবং আইসিতে ছিলাম প্রায় 4-5 দিন। তারপরে এসডিউ পর আবার নর্মাল বেডে।
শুধু এই হাসপাতালের বহির্বিভাগে দিনে অন্তত 4 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডেও একই চিত্র দেখা দিয়েছে। শয্যা সংকট, রোগীর চাপ বাড়ায় রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডেন্টাল হসপিটালে গেছিলাম, ওখানে সিট খালি নেই। ওখান থেকে এখানে আসছি মা ও শিশু হাসপাতালে, ওখানেও বলতেছে সিট খালি নেই, আর 1টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বাচ্চা কষ্ট পাচ্ছে। কেবিনও চাচ্ছি ফাইনে, নর্মাল ভিডিও চাচ্ছি ফাইনে, এখন কেবিন চাচ্ছি মানে ডাক্তারে অ্যালাউ করেনি, ওটার জন্য আমি এখন কোথাও করতেছি। চিকিৎসকদের তথ্য মতে চট্টগ্রামে প্রতিদিন গড়ে প্রায় 2 শতাধিক শিশু নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে। পেডিয়াট্রিক আইসিইউ, এইচডিইউ এগুলো এখন খালি থাকছে না, কারণ রোগীগুলো কমপ্লিকেটেড হয়ে কিন্তু আমাদের কাছে আসছে। প্রাথমিক অবস্থায় যদি মায়েরা যদি শিশু ডাক্তারদের কাছে নিয়ে যান, তাদের কাছে গেলে আপনি প্রপার একটা গাইডলাইন পাবেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা প্রয়োজন বলে মনে করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ইকোনমিক রিফর্ম সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনীতিতে নতুন মডেল দরকার। গেল 1.5 দশক সবার জন্য অর্থনীতি ছিল না, একটি গোষ্ঠী সবকিছু নিয়ন্ত্রণ করত। আমলাতন্ত্রের ক্ষমতা কমিয়ে আনারও পক্ষে মত দেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী। ব্যবসায়ী নেতারা বলেন, বেসরকারি খাতের উৎপাদন বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিনিয়োগ বৃদ্ধি করা না গেলে কর্মসংস্থান হবে না, এতে অস্থিরতা বাড়বে। অবস্থা উত্তরণে আগামী সরকারকে মনোযোগ দিতে হবে। সামিটে আর্থিক নীতি সহজ করার তাগিদ উঠে আসে। বলা হয়, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। মূলধন সংকট, অবকাঠামো দুর্বলতা, দুর্বল নীতি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করার সময় এসেছে। বলা হয়, রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে অর্থনীতির গতি ত্বরান্বিত হবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ সংকটে রয়েছে। অপচয়মূলক প্রকল্পে বিনিয়োগ চলে গেছে। ব্যয়বহুল ঋণ দিয়ে অর্থায়ন করায় নেতিবাচক প্রভাব বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত জমির দাম এবং উচ্চ ভাড়া অনেক ব্যবসাকে অকার্যকর করে তুলেছে। যদি আমরা তাদের দায়িত্বগুলো কমিয়ে আনি, তাদের কাজটা কমিয়ে আনি, তাদের হাতে সব দায়িত্ব দেওয়ার দরকার তো নেই। কোয়াইট সিম্পলি বলতেছি আমি, জাস্ট গো ফর সিরিয়াস ডিরেগুলেশন। তালিকায় চাষিদের নাম থাকলেও খাদ্য গুদামে বিক্রি করেননি 1 ছটাক ধান। তারা জানেনও না কে বা কারা তাদের নাম ব্যবহার করে ধান সরবরাহ করেছেন। চাল বিক্রির সময় মিলারদের কাছ থেকে আদায় করা হয়েছে কেজিতে 30 পয়সা হারে কমিশন। অনেকটা ওপেন সিক্রেটে এমন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছে খাদ্য গুদামের কর্মকর্তারা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খাদ্য গুদামের অনিয়মের চিত্র তুলে এনেছেন সহকর্মী জিসান আহমেদ। গত 30 এপ্রিল থেকে শুরু হয়ে ধান চাল সংগ্রহ অভিযান চলে 15 আগস্ট পর্যন্ত। এই সময়ে চুয়াডাঙ্গার জীবননগর খাদ্য গুদামে সংগ্রহ করা হয় 507 মেট্রিক টন ধান এবং 9603 টন চাল। কাগজে কলমে বলা হয় 171 জন প্রান্তিক চাষি ধানের যোগান দেয়, তবে মাঠের চিত্র বলছে অন্য কথা। উপজেলার 125 জন বড় চাষির তালিকা প্রস্তুতের পর খাদ্য অফিসে পাঠায় কৃষি অফিস। নিয়ম রয়েছে, তাদের অগ্রাধিকার দিয়েই বাড়ানো যেতে পারে চাষির সংখ্যা। অভিযোগ উঠেছে, কৃষি বিভাগের তালিকার চাষিদের বড় অংশই গুদামে ধান সরবরাহ করেননি, এমনকি অনেকে ধান চাষই করেননি। এবার নাম দিয়েছে আমি জানি না, আমি কোনোদিন ফুড গার্ডেনে আমি ধান দিতে পারি না। ওখানে নাম কিভাবে গেল আমি সঠিক জানি না। না এই মাসে এই বছরে আমি বেশি আমি এটা বলতে পারি না। চাষিদের অভিযোগ, বিপুল পরিমাণ ধান সংগ্রহ হয়েছে হাতে গোনা কয়েকজন মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে। এই তালিকা যারা যারা করে নিয়ে গেছে তারা ভুয়া করে নিয়ে গেছে। রিজেক্ট দেওয়া কোনো বিষয়ই নাই তাদের কাছে, এই ধানটা চলবে না। শুধু তাই নয়, মিলারদের কাছ থেকেও চাল কেনার সময় কেজি প্রতি বসানো হয়েছে 30 পয়সা হারে কমিশন। রাজি না হলে হয়রানির অভিযোগও রয়েছে। আমাদের উপর অনেক আসে যে মাল না দিলে, কিছু খরচাকাছি না দিলে বিভিন্ন ঝামেলা হয় মাল দেওয়া। এটা আমি 30 পয়সাই ধরে। আমাদের তেমন কিছু নেয় না, আমাদের যা একটু খুশি দিয়ে খুশি করে যা দিই তাই নেয়। এসব অভিযোগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে যশোরে বদলি হয়েছেন। মুঠোফোনে প্রশ্ন শোনার পর মোবাইল ফোন বন্ধ করে দেন জসিম উদ্দিন। আপনার সময় তো বড় রিয়াটা হয়েছিল, ওই যে সংগ্রহ অভিযান, ওই সময় তো আমাদের মোট 171 জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছিলেন না?
এই ঘটনার ব্যাখ্যা দিতে রাজি নন জেলা খাদ্য কর্মকর্তাও। তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। আপনি জেলা কর্মকর্তা হিসেবে এটা বলতে পারেন যে তাদের জিজ্ঞাসা করেন। সরাসরি কৃষকের কাছ থেকে ধানটা কেনার কথা আপনি যে অভিযোগটা দিয়েছেন, এটা আমি অবশ্যই তলিয়ে দেখব। কৃষকদের জিম্মি এবং মিলারদের হয়রানি এই খাদ্য গুদামে নতুন কোনো অভিযোগ নয়। তবে গত বছরে যা হয়েছে সেটি অনেকেই বলছেন নজিরবিহীন। তাই এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি করেছেন মিলার এবং চাষিরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। নোয়াখালীর সোনাইমুড়িতে এক মাদ্রাসা ছাত্রকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক ছাত্রকে আটক করেছে পুলিশ। গতরাত 2:30টার দিকে উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন মাদ্রাসার আবাসিক বিভাগের হেফজ বিভাগের ছাত্র ছিল। পুলিশ ও স্থানীয়রা জানায় 10 থেকে 15 দিন আগে টুপি পরা নিয়ে আবাসিক বিভাগের আরেক ছাত্রের সাথে তার ঝগড়া হয়। বিষয়টি জানতে পেরে মিটমাট করে দেন এক শিক্ষক। এর জেরে নাজিমের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে অভিযুক্ত ছাত্র। ধারালো ছুরি কিনে এনে লুকিয়ে রাখে সে। রাতে ঘুমন্ত নাজিমের গলা কেটে হত্যা করে। এ সময় নাজিমের গোঙানির আওয়াজে কক্ষে থাকা ছাত্র শিক্ষকদের ঘুম ভেঙে যায়। খবর পেয়ে ভোর রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নিয়ে হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। প্রথম টি-20তে বাংলাদেশ একাদশে আসবে অন্তত 2টি পরিবর্তন। সাগরিকায় সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। টানা 4 টি-20 সিরিজ জয়ের কীর্তি গড়েছে লিটনের দল, যার মধ্যে আছে উইন্ডিজকে তাদের ঘরে হোয়াইট ওয়াশের কীর্তিও। এই ফরম্যাটে নিজেদের ইতিহাসের সেরা ফর্মে আছে টাইগাররা। এরপরও সাবধানী টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। এদিকে সাম্প্রতিক সময়ের খারাপ ফর্ম ছেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্যারিবিয়ানরা। বিশ্বকাপে বড় দলগুলোর বিপক্ষে জয় পেতে আরও উন্নতির প্রয়োজন বাংলাদেশের, বলছেন অধিনায়ক লিটন দাস। এবছর রেকর্ড ছক্কা হাঁকালেও মিডল ওভারের ইনিংস রোটেশন করতে সিঙ্গলস ও ডাবলসের সংখ্যা বাড়াতে বলছেন টাইগার দলপতি। সেই সাথে ফর্ম খারাপ গেলেও মিডল অর্ডারের উপর আস্থা রাখতে বলছেন লিটন। আর মাত্র 3-3.5 মাস পর বসবে টি-20 বিশ্বকাপ মহারণ। শ্রীলঙ্কার ভারতে হতে যাওয়া এই আসরের জন্য প্রস্তুত হতে বাংলাদেশ দলের হাতে আছে এখন পর্যন্ত 6টি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি আর আইরিশদের বিপক্ষে 3 টি-20 খেলবে টাইগাররা। এই মুহূর্তে বেশ ভালো ছন্দে থাকা বাংলাদেশ ধারাবাহিকতা বজায় রেখে সেরা ছন্দ নিয়ে যেতে চায় বিশ্বকাপে। সবশেষ 15 ম্যাচের 4টিতে হেরেছে দল, জয় পেয়েছে 10টিতে, একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। কিন্তু 4 হারের মধ্যে আছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হার, যে ম্যাচগুলোতেও আবার ভালো অবস্থানে ছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল পরাজিতদের কাতারে। তাই অধিনায়ক লিটন বলছেন এখনো অনেক উন্নতির জায়গা আছে। ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক, বাট আপনি যদি টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান, তাহলে আমাদের যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি। সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণ সময় পাবো। এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে হেটেড ক্রিকেটার জাকের আলী অনেক। মিডল অর্ডারের এই ব্যাটার অফ ফর্মের কারণে নানাভাবে সমালোচিত, বিতর্কিত, নিন্দিত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে জাকের ছাড়াও মিডল অর্ডারের বাকি ব্যাটাররাও কিন্তু প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার কারণেই হাতের নাগালে থাকা বেশ কিছু ম্যাচ সাম্প্রতিক সময়ে হেরেছে দল। সেই মিডল অর্ডার নিয়ে লিটন দাসের ভাবনাটা কি? প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পর যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না, তো কাউরে নতুন আনবেন, বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। টি-20তে বাংলাদেশ দলের উন্নতির মূল কারণ ব্যাটিং। সাম্প্রতিক সময়ে অনেক আগ্রাসন বেড়েছে ব্যাটারদের। এই বছর টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি 171টি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ, যার ফলে পাওয়ার প্লেতে এখন দাপট দেখায় টাইগাররা। কিন্তু মিডল অর্ডারের ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজন আছে। কঠিন সময়ে বাউন্ডারি নির্ভরতা কাটাতে বলছেন লিটন। ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় 6 মারতে পারে, তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন।
বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু 6-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে 6 মারবে, আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে রোটেশন হচ্ছে নিয়মিতই। তাসকিন ফিজ দলের সেরা বোলার হলেও তাদের বিশ্রাম দেওয়া হচ্ছে নিয়মিত। লিটন বলছেন, তাদের ফিট রাখার পাশাপাশি যোগ্য বিকল্প প্রস্তুত করাও তাদের উদ্দেশ্য। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। আর দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।